রেডিও অরার অনুষ্ঠানে আজকের পর্ব শুরু করছি একটি আধুনিক গান দিয়ে। গানটির কথা সুরঞ্জনা ব্যানার্জি, যন্ত্রানুষঙ্গ নীলার্ঘ ব্যানার্জি, শিল্পী চন্দ্রানী চট্টোপাধ্যায়। লা 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 বৃষ্টি ভেজা বিকেল বেলা, ধুলো মাখা মেঘ করেছে খেলা। বৃষ্টি ভেজা বিকেল বেলা, ধুলো মাখা মেঘ করেছে খেলা। আজকের গল্প ইতি রমাকান্ত, রচনা ও পাঠে পার্থপ্রতিম মজুমদার। রমাকান্ত সচরাচর ছুটি নেয় না বললেই চলে। দেখতে দেখতে 24 বছর পার করে দিল এই কোম্পানিতে। সেই 7:50 ট্রেন ধরে যাওয়া আর ফিরতে ফিরতে রাত 9টা। কিছুদিন ধরে অফিসে ডামাডোল চলছে। বেশ কটা ইউনিট কোম্পানি বন্ধ করে দিয়েছে, কোথাও কোথাও ঝামেলাও হয়েছে। রমাকান্ত যে ইউনিটে রয়েছে সেটাও বোধহয়
বন্ধ করে দেবে। রমাকান্ত ওসব নিয়ে ভাবে না, ভাববার সময়ও নেই তার। আপন মনে অফিসে আসে, কাজ করে। শুধু কানা ঘুষে শুনেছে তাদের মতো পুরনো বিশ্বস্ত কয়েকজনকে রেখে বাকি সবাইকে হিসাবপত্র মিটিয়ে দেবে। এই 24 বছরের চাকরি জীবনে মোট 24 দিন ছুটি নিয়েছে কিনা সন্দেহ। পাশের টেবিলের নিরাপদও মাঝে মাঝে ঠাট্টা করে বলতো, জমানো ছুটি নিয়ে কি ওপরে যাবে নাকি? বাবা যখন মারা গেলেন সেটাই সব থেকে বেশি দিন। বিয়েতে মাত্র 3 দিন ছুটি নিয়েছিল রমাকান্ত। মাঝে মাঝে ট্রেনের গন্ডগোল হলে কামাই হয়েছে, তাও কচিত কদাচিৎ। যেন তেন প্রকারেণ অফিসে পৌঁছবেই রমাকান্ত। সেদিন যখন বোস সাহেব ডেকে বললেন 60 দিন সবেতন ছুটির কথা, তখন কেমন যেন ঘাবড়েই গেল রমাকান্ত। ভাবলে, কি জানি ছাড়িয়ে দিচ্ছে না তো। তার মতো বোস সাহেব ওই কোম্পানিতে খুব পুরনো, ধাপে ধাপে প্রমোশন পেয়ে এই পোস্টে উঠেছেন। বোস সাহেব বললেন, রমাকান্ত বাবু, সেই কবে থেকে আপনি না কোথাও যান আর না কোনো ছুটি নেন। এবার একটু লোকলৌকিকতা করুন, আত্মীয় স্বজনের বাড়ি যান, আবার ঝালিয়ে নিন পুরনো সম্পর্কগুলো। দেখবেন দেখতে দেখতে 60 দিন কেটে যাবে, তারপর এসে একেবারে নতুন ডিভিশনে জয়েন করবেন। প্রথমটা কিরকম পাগল পাগল লাগছিল। বাবার মৃত্যুর কথা মনে পড়ছিল। বাবার হঠাৎ মারা যাওয়া। সামান্য একটু ভুগেছিলেন। বাবা চশমা, পাট ভাঙা ধুতি, সেভিং সেট, ফাইল, চটি এসব দেখলে মনে হতো যে কোনো সময় ফিরে আসতে পারেন। অফিসটা আর নিজের টেবিলটা দেখে রমাকান্তের সেই রকম অনুভূতি হলো। বিশ্বাসই হচ্ছে না আগামীকাল থেকে বেশ কিছুদিন আরে অফিসে পা রাখবেন না। যা কোনোদিন করে না সেটাই করলো। ট্রেনে দুম করে বাদাম কিনে ফেলল, অথচ বাদাম ওর সহ্য হয় না। বোস সাহেব, বস ইজ অলওয়েজ রাইট। প্রথমে ভাবলেন বউ রেবাকে বলবেন না। এক ছেলে আর এক মেয়ে, তারা তো রমাকান্তকে পেইং গেস্টের থেকে বেশি কিছু ভাবে না। অশান্তিও নেই, আবার বাবা অন্ত প্রাণ এই ব্যাপারটাও নেই। যে যার মতো সে তার মতো আছে। ভাবলেন বড় বোন নিভাকে দিয়ে শুরু করা যাক। বিয়ে হয়েছে প্রায় বছর 15 হলো। সেই যে কন্যাযাত্রীতে গিয়েছিলেন, তারপর আর যাওয়া হয়নি। বোন ভগ্নিপতি কতবার বলেছে যাওয়ার জন্য, যেতে পারেনি। বলতে বলতে এলা হয়ে গেছে। শেষে ওরা বলা ছেড়েই দিয়েছে। বোন ভেবেছে আমার দাদা কাজ পাগল, আর ভগ্নিপতি ভেবেছে আনসোশাল। সেই বোন সকাল সকাল দাদাকে দেখে তো অবাক। জিজ্ঞেস করলে, এদিকে কোথাও এসেছিলে বুঝি? যখন শুনল তার কাছে এসেছে, তখন তো হিচকি মুঠার মতো অবস্থা। ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করলে আমদামতা করে বৌদিকে বলে এসেছে কিনা। রমাকান্ত বললে সে বলেই এসেছে এবং কদিন থাকবে। তখন অদ্ভুত একটা সন্দেহ দানা বাঁধল বোনের মনে। সে তাড়াতাড়ি ছুটল ফোনে খবরটা দেবার জন্য স্বামী
অপরেশকে। বিয়ের পর 15টা বছর কেটে গেছে। ইভা এবারের বড় বউ, রীতিমতন গিন্নি বান্নি। একই ছেলে, ক্লাস 9-এ পড়ে। রমাকান্ত ঘুরিয়ে ফিরিয়ে যা জিজ্ঞেস করে, খোঁজখবর নেয়, সবই কম বেশি 15 বছর আগেকার কথা। বোনের সম্বন্ধ করতে এসে এখানে বেশ কয়েকবার আসতে হয়েছে তাকে। মনের তাতে কোনো আগ্রহ নেই দেখে চোখ করে গেল। অপরেশ ফিরল সন্ধেবেলা। বড় শালাকে দেখে খুশি হয়েছে, কিন্তু বুঝতে পারল না যাকে ডেকে ডেকে নেমন্তন্ন করে আনতে পারেনি তিনি নিজে হঠাৎ হাজির, তাও কদিন থাকবেন বলছেন। অপরেশেরও কিরকম রহস্য রহস্য মনে হলো। সামনাসামনি জিজ্ঞেস তো করা যায় না, ভদ্রতায় বাঁধে। জায়গাটা একটু গ্রাম গ্রাম রয়ে গেছে। সবাই খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে। রাত 9টাতেই রমাকান্ত আর অপরেশের সব গল্প শেষ হয়ে গেল। নিজের অফিসের কাজ বাদ দিয়ে জগতে আর কিছু আছে সেটাই বোধহয় জানে না রমাকান্ত। পরের দিন বেরোনোর আগে স্ত্রী ইভাকে আলাদা করে ডেকে বলে গেল ইটেচনায় ফোন করে একটু খোঁজ খবর নেবার। রমাকান্তর মনে পড়ল প্রবীরের কথা। প্রবীর রমাকান্তের বন্ধু। ছোটবেলার যে কজন বন্ধু, তাদের মধ্যে প্রবীরের সাথে বন্ধুত্ব ছিল গাঢ়, একে অপরের অভিন্ন হৃদয় বলা যায়। প্রবীর এখন পানাগড়ে থাকে, ডিফেন্স স্টোর্সে চাকরি করে। খুবই দিলখোলা, আমুদে। বন্ধুত্বের পর্বে রমাকান্ত যতটা এগিয়েছে তার থেকে অনেক বেশি আবেগ ছিল প্রবীরের। রমাকান্তর বেশ কিছুদিন পরে প্রবীর চাকরি পেয়েছে। যখন মাঝে মাঝে বাড়ি আসতো, ঠিক সময় করে দেখা করে যেত। প্রথম প্রথম যাওয়ার জন্য খুব ধরত, একেবারে নাছোড় বান্দা। এখন ওখানেই বাড়ি করে সেটেল হয়েছে। প্রবীরের বউও খুব আলাপি, খুব মিশুকে। রমাকান্তের মাথায় ছেলে মানুষই চাপল। প্রবীর অনেকদিন আসে না, ভাবলে একেবারে হাজির হয়ে প্রবীরকে চমকে দেবে। প্রবীর ভাবতেই পারবে না। বউকে বলল, ভাবছি প্রবীরের ওখান থেকে ঘুরে আসব, না বলে গিয়ে একটা সারপ্রাইজ দেব। রেবা যথারীতি উচ্চবাচ্য করল না। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ল রমাকান্ত। অনেকটা পথ। প্রবীর ওকে দেখে দারুণ খুশি। বললে, তুই এসেছিস? ভালোই হয়েছে। রমাকান্ত বুঝতে পারল না ব্যাপারটা কি। সে তো কাউকে বলে আসেনি। তবে কি রেবা? না, রেবা ফোন করে দেবে বিশ্বাস হয় না। অথচ প্রবীরের হাবভাব থেকে মনে হচ্ছে রমাকান্ত আসবে সে তার জানা। প্রবীরের বউ বলে উঠল, আশ্চর্য মানুষ তো, এত দূর থেকে এসেছেন, একটু বসতে দাও, একটু বিশ্রাম করুন, তারপর না হয়। রহস্যটা একটু পরেই পরিষ্কার হয়ে গেল। প্রবীর এখানে এসে একেবারে জমিয়ে বসেছে। বরাবরই খুব সোশ্যাল, পুজো, ক্লাব ইত্যাদি নিয়ে সারা বছরই ব্যস্ত। সামনে পুজো, পুজো কমিটি থেকে নাটক হচ্ছে, সবই পাওয়া গেছে। কিন্তু একজন ডেডিকেটেড প্রম্পটার চাই, সেটাই পাওয়া যাচ্ছে না। এতদিন বাদে হঠাৎ করে রমাকান্তকে দেখে মনে হয়েছে রমাকান্ত ভিআরএস নিয়েছে, তাই সময় পেয়ে এখানে এসেছে, আর রমাকান্ত তাই রাইট ক্যান্ডিডেট প্রম্পটারের। হই হই করে শুরু হয়ে গেছে নাটকের মহলা। প্রবীরের নাওয়ানি খাওয়ানি,
আর রমাকান্তের সাথে কথা বলার সময়ই নেই। যতবারই সেই সব দিন, সেই সব সোনালী কৈশোর যৌবনের কথা বলতে যায়, ততবারই প্রবীর বলে, হবে হবে, তুমি তো আছো রমাকান্ত। একদিন যায়, দুদিন যায়, রমাকান্ত যেন এক চক্রবুহে পড়ে গেছে। ঠিক 5 দিনের মাথায় কাউকে কিছু না বলে রমাকান্ত পালিয়ে এলো। রমাকান্তের খুব কষ্ট হলো। ট্রেনে ফিরতে ফিরতে ভাবতে লাগলো, প্রবীর, সেই প্রবীর, দুজন দুজনকে একদিন না দেখলে, আড্ডা না মারলে ভাত হজম হতো না। সেই প্রবীরের আজ কোনো কথা শোনার আগ্রহ নেই। তবে প্রবীরের মেয়েটা ভারী মিষ্টি, ওর সাথেই গল্প করেছে, ও খুব আগ্রহী। না, এভাবে হবে না। বোস সাহেব তাকে একটা বড় পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। এক একটা দিন যেন মনে হচ্ছে এক একটা যুগ, অথচ ও তো বিশ্রাম নিতে চাইতো, সত্যিকারের বিশ্রাম। তখন কি ভেবেছে ক্ষণ অবসরের এই বিস্ময় তার জন্য অপেক্ষা করে আছে? মনে পড়ল মুক্তিবাবুর কথা। অল্প কিছুদিন হলো রিটায়ার করেছেন। ভাবলে ওনার কাছে যাই, দেখি উনি কিভাবে সময় কাটাচ্ছেন। মুক্তিবাবুর সহজ সমাধান, সকালে ভোলা চায়ের দোকানে কাগজ পড়া, বিকেলে পানু ঘোষের রকে আড্ডা, সন্ধে অবধি। বললেন, শুরু করে দাও, শুরু করে দাও, দেখবে গড়গড়িয়ে চলছে। আরে বাবা, পরনিন্দা পরচর্চা জিন্দাবাদ। অতএব মুক্তিবাবুর সাথে ভোলা চায়ের দোকানে নতুন জীবনের হাতে খড়ি। সে এক কেলেঙ্কারি কাণ্ড। একদিকে চ্যাংড়া ছেলেরা বসে হই হই করছে, বিশেষত স্কুল কলেজের সময়, যে সময় রাস্তা দিয়ে মেয়েদের যাতায়াত বেশি। মুক্তিবাবুর কোনো অসুবিধে নেই, উনি দিব্যি বসে বসে শব্দ জব্দ করেন। 10টা সাড়ে 10টার পর দোকানটা একটু হালকা হয়ে যায়। 5 গেলার মতো মুখ করে ম্যানেজ করে নিচ্ছিলেন। গরজ বড় বালাই। গন্ডগোল বাঁধল যেদিন ছেলের বান্ধবী ট্রিনা দেখল ওই চায়ের দোকানে উনি বসে আছেন। আসলে রমাকান্ত জানতেন না এই তল্লাটে ওই চায়ের দোকানটার খুব একটা সুনাম নেই। বাড়ি ফিরতেই বউ রেবা এমন 2-4 কথা শুনিয়ে দিলে তার বলবার নয়। অগত্যা ভরসা শুধুমাত্র বিকেলের পানঘোষের রক। সেখানেও স্বস্তি নেই, যেন মিনি পার্লামেন্ট। যা পরনিন্দা পরচর্চার বহর, আর তার সাথে উপরি পাওনা মুখরোচক রসালো গসিপ। কখনো কখনো কান লাল হয়ে যায়, গুলিয়ে যায় যে এদের যৌবন গেছে না বা ফেরত আসছে। তারপর কচি বয়সে রমাকান্তকে পেয়ে, আসলে বাকিদের তুলনায় রমাকান্তর বয়স অনেকটাই কম, একেবারে প্রশ্ন মানে জর্জরিত। আবার কেউ কেউ দলে টানবার জন্য ব্যতিব্যস্ত। এদের মধ্যেও যে এমন দলবাজি আছে স্বপ্নেও ভাবতে পারেনি রমাকান্ত। দেখে শুনে রমাকান্তর ঘেন্না ধরে গেল। এর নাম অবসর? অফিস কাছারির পলিটিক্সও এর কাছে হার মেনে যাবে। সকালটা কাগজ পড়ে, বই পড়ে, বাগান পরিচর্যা করে, বিকেলে পানু ঘোষের রক। কিন্তু সন্ধেটা কাটতেই চায় না। সন্ধে হতে না হতেই
রেবা সেই যে টিভি খুলে বসলো, সিরিয়াল আসতেই লাগলো। প্রথম রেবা কত কথা বলার চেষ্টা করত, কিন্তু রমাকান্তের সময় কোথায়? রমাকান্ত তখন ছুটছে। আর আজ দুজনে কত কথা বলতে পারে, কিন্তু সব কথা বুদবুদের সাথে সময়ের মধ্যে মিলিয়ে গেছে, ভেসে গেছে সময়ের ভেলায়। 10টা বাজলে তখন টিভিটা একটু বিশ্রাম পায়। তখন রেবার খাবার গরম করার সময়। রান্না সেই সকালেই দুবেলার করা হয়ে থাকে। ছেলে মেয়ে যে যার কোচিং, টিউশন এসব নিয়ে ব্যস্ত। 11টার পর টিভি চলে যায় ছেলের দখলে। রমাকান্তের মাঝে মাঝে মনে হয় পেইং গেস্টকেও বোধহয় একটা টিভি দেয়। আসলে রমাকান্ত এখানে পেইং গেস্ট, তবে শর্তবিহীন। যখন নিয়মিত অফিস যেত তখনও কথা কম হতো, কিন্তু এখন যেন আরো কম। এখন যেন তিনজনের মাঝে রমাকান্ত এক শত্রুপক্ষ। রাতে ঘুম হয় না, দিনে খিদে হয় না, সবসময় খালি অস্থির ভাব। ছাব্বিশ দিনের মাথায় আর থাকতে পারল না, অফিসে গিয়ে হাজির হলো। মোর সাহেব তো একটু অবাক। কি রমাকান্ত বাবু, কেমন আছেন? রমাকান্ত বললে, ভালো নেই স্যার, আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে। আমি আর কিছুতেই কাটাতে পারছি না, আমায় জয়েন করতে দিন। বোস সাহেব বললেন, নতুন ডিভিশন তো চালুই হয়নি, আর তাছাড়া আপনাকে যে উইথ পে ছুটি দেওয়া হয়েছে তাও তো শেষ হয়নি। রমাকান্ত বলল, যা হোক কিছু করুন স্যার, অন্তত যাতে অফিসে আসতে পারি। রিসেপশনে বসে থাকবো সেও ভালো, বাড়ি থাকলে আমি 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 পাগল হয়ে যাব স্যার। বোস সাহেব কীভাবে বললেন, ঠিক আছে, আপনার যে ইউনিটটা ছিল ওটা খালি হয়ে গেছে, এখন রেনোভেশন স্টার্ট হয়নি, আপনি ওখানেই বসুন। আর কি বলবো বলুন? রমাকান্তের এক নতুন অফিস জীবন শুরু হলো। রোজ 10টার মধ্যে অফিসে চলে আসে রমাকান্ত। অফিস আছে, নেই কাজ, নেই কলিগরা, তবু রমাকান্তের ভালো লাগে। চেনা গন্ধ নাকে আসে, ভেসে আসে পরিচিত ছবি। ভাবতে ভাবতে সময় কেটে যায়। পুরনো আমলের বড় ঘড়িটা রয়ে গেছে। ঘড়িতে 5টা বাজলেই আস্তে আস্তে উঠে পড়ে রমাকান্ত। মোড়ের মাথায় মুড়িওয়ালা জিজ্ঞেস করে, বাবু, সবাইকে ছুটি দিয়ে দিল, আপনাকে ছুটি দেয়নি? রমাকান্ত হাসে, বলে, ছুটি? জানিস আমার কত কাজ। মুড়িওয়ালা মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। ভালোই কাটছিল রমাকান্তের। আবার খিদে, ঘুম ঠিকঠাক হচ্ছিল। মাঝে মাঝে পাশের ডিভিশনের পিয়নটা এসে চা দিয়ে যায়। জল রমাকান্ত নিজেই গিয়ে খেয়ে আসত। অনেক কাজ জমে গিয়েছিল, সব ক্লিয়ার করতে হবে। রোজ রোজ আর 5টায় বেরোলে হবে না। যত সব ফাঁকিবাজ দায়িত্ব এড়ানোর তালে থাকে। বাড়িতে বলে এলো,
ফিরতে দেরি হবে। রেবা কি বুঝলো কে জানে। কাজ পাগল মানুষটা অফিসে আবার কাজ পেয়েছে ভেবে খুশি হলো। রমাকান্ত বরাবর টার্গেট নিয়ে কাজ করত। যদি বসকে কথা দিত কমপ্লিট করে দেবে, তবে দিতই, তবেই তার শান্তি। এবারও ঠিক করেছে শনিবারের মধ্যে কাজটা তুলে দেবই। শনিবার অফিসে 2টোয় ছুটি হয়ে যায়। প্রায় 4টে বাজে, আর একটু বাকি আছে কাজটা। বড় ক্লান্তি লাগছে। কেউ এতটুকু সহযোগিতা করে না? একটু জিরিয়ে নিলে ভালো হতো। যা কোনোদিন করে না রমাকান্ত। টেবিলে মাথাটা রেখে ঘুমিয়ে পড়ল। স্বপ্ন দেখল প্রথম জীবনে সেই ননীবাবুকে। ননীবাবু এক মনে কাজ করে যাচ্ছেন, চশমাটা নাকের নিচে ঝুলে পড়েছে। হঠাৎ যেন রমাকান্তকে দেখতে পেলেন। কি ব্যাপার রমাকান্ত, এখনো কমপ্লিট হয়নি? টার্গেটকে মাথায় রাখো রমাকান্ত, তবে জীবনে কিছু করতে পারবে। কি যেন বলতে গেল রমাকান্ত, বলতে পারল না। ঘুম ভাঙল বোস সাহেবের ডাকে। বোস সাহেব বললেন, কি ব্যাপার রমাকান্ত বাবু, আপনি এখনো যাননি? রমাকান্ত ভাবল বোস সাহেব বোধহয় পেন্ডিং কাজের কথা বলছে। বলল, স্যার পরশুর মধ্যে নিশ্চয়ই হয়ে যাবে। বোস সাহেবের পিছনে সেই বেয়ারাটা দাঁড়িয়ে আছে। কেমন যেন অচেনা লাগছে মুখটা। বোস সাহেব খুব আস্তে আস্তে রমাকান্তের কাঁধে হাতটা রাখলেন। তারপর বললেন, ভেবেছিলাম আপনাকে রেখে দেব। আমার মনে হয় এবার আপনাকে রিটায়ারমেন্ট নিতেই হবে। আমি হেল্পলেস। মুহূর্তে ছুটে যাওয়া ট্রেনের কম্পার্টমেন্ট থেকে বাইরের গাছপালা, শহরতলির দৃশ্য চোখের সামনে ভেসে উঠল রমাকান্তর। কুয়াশা ভরা চোখে বোস সাহেবের দিকে তাকিয়ে রমাকান্ত জিজ্ঞেস করল, কেন স্যার, এখনো তো অনেক কাজ বাকি। আজ পর্যন্ত যে ঘড়িটা এই অফিসে বাজেনি, সে বেজে উঠল ঢং ঢং করে। 5টা বেজে উঠল। রমাকান্ত ভাবল, এখন কি বিকেল? না, ভোর 5টা। শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে।